সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ। কিছুক্ষণের মধ্যে অভিযান, ভেতরে গ্রেনেড বিস্ফোরণ। ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নারী ও শিশুসহ 10 জন নিহত, একই পরিবারের 5 জন রয়েছেন এর মধ্যে। কেন্দ্রীয় ব্যাংকে আগুন নিছক দুর্ঘটনা বলছে বাংলাদেশ ব্যাংক, তদন্ত করে দেখার নির্দেশ অর্থমন্ত্রী। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 136তম আসর বসছে ঢাকায়, ভাবমূর্তি তুলে ধরার সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা ব্রাজিল, পলিন ফোর হ্যাট্রিক। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। দেখছিলেন শরীয়ত ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার ভোররাত থেকে 5 তলা ওই ভবনটি ঘিরে রাখা হয়েছে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রকুন উদ্দিন জানিয়েছেন। সকালে ওই এলাকায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয়দের কথা জানা গেছে। রকুন উদ্দিন বলেন, ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে অভিযান চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাননি তিনি। অ্যাপিলেট ডিভিশনে তার মৃত্যুদণ্ড বহাল হয়েছে এবং বিজ্ঞ আদালত থেকে তাদের সকলের নামে মৃত্যুদণ্ড পরোয়ানা ইস্যু হয়েছে। কিন্তু তারা যখন রিভিউ দাখিল করেছেন তখন সেই মৃত্যু পরোয়ানা স্থগিত ছিল। ঠিক আজকেও ঠিক এরকম আপনার রিভিউ পিটিশন বাতিল হয়ে যাওয়ার পরে বিজ্ঞ আদালত থেকে আবার পুনরায় তাদের নামে মৃত্যুদণ্ড পরোয়ানা ইস্যু হয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহদিদারুল আলম নোবেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নোবেল, কি অবস্থা দেখছেন সেখানকার এবং পুলিশ কি বলছে? হ্যাঁ মামুন, এখনও এই 5 তলা বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। ভবনের চারপাশে সতর্ক অবস্থায় প্রায় শতাধিক পুলিশ রয়েছেন। তো আমরা পুলিশের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের কাছে গোপন সংবাদ ছিল। সেই গোপন সংবাদের ভিত্তিতে তারা এই 5 তলা ভবনটি গত রাত 3টার সময় তারা ঘেরাও করেন। এরপর ভোরে ভেতর থেকে এই 5 তলা ভবনের ভেতর থেকে 2টি বিস্ফোরণের শব্দ তারা শুনতে পান এবং পুলিশের ধারণা যে এই বিস্ফোরণটি হচ্ছে শক্তিশালী গ্রেনেডের বিস্ফোরণ। আমার কথা হয়েছিল সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন উদ্দিনের সাথে। তিনি যেটা ধারণা করছেন যে এই বিল্ডিংয়ের ভিতর 5 তলা ভবনের নিচতলায় জঙ্গিরা অবস্থান করতে পারে এবং সেখানে 3 থেকে 4 জন জঙ্গি থাকতে পারে এমন আশঙ্কা ধারণা তিনি করছেন। এছাড়া তিনি জানিয়েছেন যে ঢাকা থেকে সোয়াত টিম আসছে, সোয়াত টিম আসার পরে এখানে পৌঁছার পরই তারা অভিযান শুরু করবেন। তো আমরা এখানে আবার যারা এই ভবনের মালিক যিনি উস্তার আলী, তার সাথে কথা হয়েছিল। তার কাছে জানতে চেয়েছিলাম যে যারা ভাড়া নিয়েছেন তারা কয়জন ছিলেন এই বিল্ডিংয়ে, এই কক্ষে। তখন তিনি জানিয়েছেন যে তার এখানে 2টি বাসা রয়েছে, একটি হচ্ছে 5 তলা ভবন এবং একটি হচ্ছে 4 তলা ভবন। 5 তলা ভবনে মোট রয়েছে 30টি ফ্ল্যাট এবং 12টি ফ্ল্যাট রয়েছে 4 তলা ভবনে। এর মধ্যে 5 তলা ভবনের নিচতলায় স্বামী স্ত্রী পরিচয়ে 3 মাস আগে এক ব্যক্তি বাসা ভাড়া নেন এবং তিনি নিজেকে একটি কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ বলে পরিচয় দেন। এই পরিচয়ে তিনি ভাড়া নেন। তবে বিগত 3 মাসে তার চোখে কিন্তু কোনো সন্দেহজনক কোনো কিছু ধরা পড়েনি। পরে তিনি যখন পুলিশের কাছ থেকে জানতে পারেন যে সন্দেহজনক লোক সেখানে, জঙ্গি সন্দেহজনক লোক সেখানে অবস্থান করছে, তখন তিনি পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছেন।
তো আমরা আরও জানতে পেরেছি পুলিশের কাছ থেকে যে চারতলা যে ভবনটি আছে পাঁচতলার ঠিক পাশে, সেই ভবন থেকে 12টি ফ্ল্যাটের যে বাসিন্দা আছেন তাদেরকে পুলিশ নিরাপদে সরিয়ে নিয়ে এসেছে এবং পাঁচতলা ভবনের বাসিন্দারা কিন্তু এখনও সেখানে অবস্থান করছে। তো পুলিশ নিচতলার যে ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করছে সেই ফ্ল্যাটটি বাইরে থেকে তালা দিয়ে রেখেছে এবং আমাদেরকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে কিছুক্ষণ পর পর সেখানে জঙ্গিরা যারা ভিতরে রয়েছে তারা দরজা ভাঙার চেষ্টা করছে। তখন পুলিশ বাইরে থেকে তাদের সতর্ক অবস্থানের জানান দিতে তারা মাঝে মধ্যে ফাঁকা গুলি ছুড়ছে। এছাড়া আমি আরেকটু জানিয়ে রাখি যে এর আগে 2005 সালে কিন্তু ঠিক একইভাবে শায়েখ রহমানকে সিলেট নগরীর টিলাগড়ের সূর্যদিগর বাড়ি থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সপরিবারে আটক করতে সক্ষম হয়েছিল এবং তাদেরকে জীবিত আটক করতে সক্ষম হয়েছিল। তো পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তাদের বিশ্বাস তারা ভিতরে যেসব জঙ্গি রয়েছেন তাদেরকে তারা জীবিত আটক করতে তারা সক্ষম হবেন। আমি এখন কথা বলবো এখানে স্থানীয় এক ব্যক্তির কাছে, তিনি এই অভিযানের শুরু থেকে এখানে আছেন। আমি আপনার কাছে জানতে চাইব যে 3 মাস থেকে এই জঙ্গিরা এখানে অবস্থান করছে এরকম তথ্য আছে, তো আপনারা কি এদের মধ্যে সন্দেহজনক কোনো ধরনের আচার আচরণ বা চলাফেরা পেয়েছেন? না, আমরা এলাকায় তেমন একটা এলাকাবাসী তেমন একটা সন্দেহজনক কোনো কিছু পাই নাই। আমরা এখানে জানি যে বাড়িটি আছে, বাড়িটা কোনো ধরনের কোনো মানে টের পাই নাই যে এরা জঙ্গি বা সন্ত্রাসী বলে। ঠিক একই কথা কিন্তু বাড়ির মালিকও আমাদেরকে জানিয়েছিলেন যে 3 মাস থেকে স্বামী স্ত্রী পরিচয়ে 2 ব্যক্তি এই ফ্ল্যাটে বসবাস করলেও কখনো তাদের মধ্যে সন্দেহজনক কোনো কিছু তার চোখে ধরা পড়েনি। এলাকাবাসীও বলছেন যে তাদের চোখেও এই বিল্ডিংকে ঘিরে কখনো কোনো সন্দেহ তাদের চোখে ধরা পড়েনি। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে 4তলার যে ফ্ল্যাটটিতে যে বাসিন্দারা ছিলেন সেই বাসিন্দার সেই ভবন থেকে অন্তত 50 জন নারী এবং শিশুকে পুলিশ উদ্ধার করে পার্শ্ববর্তী জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এনে সেখানে নিরাপদে রেখেছে পুলিশ এবং পুরুষ যারা আছেন তারা অবশ্যই স্কুলের বাইরে তারা অবস্থান নিয়েছেন। এবং 5তলা ভবনে যে ভবনের নিচতলায় সন্দেহজনক জঙ্গিরা অবস্থান করছে সেই ভবনের বাসিন্দারা এখনও ভবনের মধ্যে আছেন, তবে পুলিশ বলছে যে এই মুহূর্তে তাদেরকে সেখান থেকে সরিয়ে আনা সম্ভব নয়, তবে তারা ভবনের ভিতরে নিরাপদে রয়েছেন। যাদের ফোন নাম্বার পুলিশ সংগ্রহ করতে পেরেছে তাদের সাথে ফোনে যোগাযোগ করে তাদেরকে অভয় দেওয়ার এবং তারা সেখানে অবস্থান করার কথা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে সুয়াতের টিম যখন এখানে পৌঁছবে তখন তারা চেষ্টা করবেন যে ভবনের বাসিন্দাদেরকে সেখান থেকে নিরাপদে সরিয়ে আনার তারা চেষ্টা চালাবেন এবং একই সাথে তারা অভিযান শুরু করবেন জঙ্গিদেরকে ধরতে। মামুন, এই ছিল আমার কাছে এই পর্যন্ত দক্ষিণ সুরমার শিববাড়ির এই ভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য। নোবেল, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, পরবর্তীতে আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। দর্শক, সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। কিছুক্ষণের মধ্যে সেখানে সোয়াত টিম পৌঁছানোর কথা রয়েছে। সোয়াত টিম পৌঁছানোর পর সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালাবেন। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহদিদারুল আলম নোবেল। যাচ্ছে খবরের পরের প্রসঙ্গে। ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে 10 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অনেকেই। শুক্রবার গভীর রাতে উপজেলার মেহেরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আশপাশের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, রাতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক জামালপুর যাচ্ছিল। ঢাকা ময়মনসিংহ 4 লেন সড়কের কাজ চলায় পথে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারায়, ফলে ট্রাকটি রাস্তার পাশের জমিতে পড়ে উল্টে যায়। এতে সিমেন্টের বস্তা চাপায় একই পরিবারের 5 জন সহ অন্তত 10 জন নিহত হয়। নিহতদের মধ্যে 3 জন নারী, 3 শিশু এবং 4 জন পুরুষ রয়েছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাত্রে 3:30টার দিকে আমি বিকট আওয়াজ পাই। এখানে তো আমি জানালা তাকাইলাম, তাকাই দিই যে গাড়ি রাস্তা পল্টি গেছে। ঢাকা থেকে ময়মনসিংহগামী একটা মানে সিমেন্ট ভর্তি একটা ট্রাক বিপরীত পাশে মানে রাস্তার মানে পূর্ব পাশ দিয়ে সে মানে চলে আসছে এবং রাস্তার মেরামত কাজ করার জন্য রাস্তার গর্ত ছিল, গর্তের মধ্যে এসে সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। মোট আমরা জীবিত উদ্ধার করেছি 3 জন, যে 3 জনকে উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্সে পাঠিয়েছি। আর 9 জন মৃত ভিকটিমকে উদ্ধার করে অনেক চেষ্টার পরে উদ্ধার করে তাদেরকে আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করি।
দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। চলে যাচ্ছে তার কাছে। নোমান, দুর্ঘটনার বিষয়ে আপনার কাছে আর কী তথ্য আছে? এবং আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ সড়কের এলাকাটিতে প্রায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে, আর এ সম্পর্কে হাইওয়ে পুলিশ কি বলছে? নোমান, শুনতে পাচ্ছেন? নোমান, এই সড়ক দুর্ঘটনা সম্পর্কে আপনার কাছে আর সবশেষ কী তথ্য আছে? এবং আমরা জানি যে দুর্ঘটনা প্রবণ এলাকা হচ্ছে ঢাকা ময়মনসিংহ সড়কের এই এলাকাতে, তো এই সম্পর্কে হাইওয়ে পুলিশ কি বলছে? মামুন, আমি এখন অবস্থান করছি ভালুকা মডেল থানায়। ইতিমধ্যে এখানে হতাহতের স্বজন আসতে শুরু করেছেন। যারা এসেছেন তাদের আহাজারিতে কমই ভারী হয়ে উঠছে ভালুকার মাটি। পুরো এলাকা শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি কিছুক্ষণের মধ্যে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করবেন বলে জানা গেছে। তো মামুন, স্থানীয় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর রেজাউল করিম আমাদের জানিয়েছেন, ট্রাকটি ঢাকা থেকে জামালপুর যাচ্ছিল। সিমেন্ট বোঝাই এই ট্রাকটিতে অবৈধ যাত্রীও ছিল। তো ভালুকার মেহেরবাড়ি এলাকায় ট্রাকটি পৌঁছালে এক গর্তের মধ্যে ট্রাকটি পরে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই 9 জন মারা যান। গুরুতর আহত হয়েছেন আরো 5 জন। এদের মধ্যে আহত অবস্থায় একজন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আমাদের জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, প্রথমে বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে। পরে ঘটনাস্থলে তারা গেলে ট্রাকটির হেল্পার এবং চালক দ্রুত সটকে পড়েন। মামুন, আমরা আরো জানতে পেরেছি যে নিহত একই পরিবারের যে 5 জন আছেন এবং আরো 2 জন আছেন, তারা সবাই ময়মনসিংহের তারাকান্দায় তাদের নিজ বাড়ি ছিল। তো মামুন, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে ভালুকায় কেন এত দুর্ঘটনা ঘটছে। তো আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা বলছেন যে ভালুকা ঢাকা ময়মনসিংহে যে হাইওয়ে সড়কটি আছে, 4 লেন সড়কটি আছে, এই 4 লেন সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটার মূল কারণ হচ্ছে যে রাস্তাটি উদ্বোধন হলেও রাস্তা পুরোপুরি কাজ এখনো শেষ করেনি। যেটুকু শেষ করেছিল সেটুকু রাস্তায় আবার রিপেয়ারিং করে নতুন করে কাজ করছে, যার কারণে চালকরা বারবার লেন পরিবর্তন করছেন এবং দুর্ঘটনা বাড়ছে। তো মামুন, মোটামুটি খুঁড়াখুড়ির কারণে এবং নতুন ভাবে রাস্তা তৈরি করার কারণেই মূলত ভালুকায় কয়েকদিন পর পর এমন দুর্ঘটনা ঘটছে। মূলত ভালুকা এখন মৃত্যুপুরী হিসেবে পরিচিতি পেয়েছে ময়মনসিংহ তথা সারা বাংলাদেশে। তো মামুন, এই ছিল আমার কাছে সর্বশেষ। এসপি পুলিশ সুপারের সাথে কথা বলে আরো বিস্তারিত পরে জানাচ্ছি। মামুন। নোমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে টেলিফোনে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ নোমান, জানাচ্ছিলেন ময়মনসিংহের সড়ক দুর্ঘটনার সবশেষ খবর এবং সেখানকার সার্বিক পরিস্থিতি। যাচ্ছি খবরের পর প্রসঙ্গে। মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস করেছে 5 সদস্যের এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ গঠন করেছে 3 সদস্যের কমিটি। কমিটিকে প্রতিবেদন জমা দিতে 5 কর্মদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বিষয়টি নিছক দুর্ঘটনা বলেও এই ঘটনায় ব্যাংকের কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান। এর আগে বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ওই ভবনের 13 তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মাহমুদুল হাসানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। বৃহস্পতিবার রাত 9:30টায় বাংলাদেশ ব্যাংকের 13 তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল। উৎসুক জনতার ভিড় সামলাতে বাইরে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আর ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। প্রায় 10টার সময় আমাদের আগুন নিয়ন্ত্রণ হয়ে গিয়েছে। আমাদের একটা কমিটি করা হয়েছে, অলরেডি 5 সদস্যের কমিটি করেছি আমরা খুব শীঘ্রই তদন্ত করে রিপোর্টটা দেব। বাংলাদেশ ব্যাংকও 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। আমদ জামাল সাহেব নির্বাহী পরিচালক মহোদয়ের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে। ওনারা 3 সদস্যের কমিটি করা হয়েছে এবং এটা 28 তারিখের মধ্যে ওনারা রিপোর্ট দিবেন। তবে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি যে আমাদের ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি। আর অর্থমন্ত্রী ও গভর্নরের ঘটনাস্থল পরিদর্শনের পর সেখানে ছুটে যান অর্থ প্রতিমন্ত্রী।
তিনি সাংবাদিকদের জানান, এই ঘটনায় ব্যাংকের কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। বলতে পারি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আবার হোল জিনিসটাকে অত্যন্ত গভীরভাবে পুনরায় আমরা এটাকে পর্যালোচনা করব, কারণ আমি বিশ্বাস করি বারবার কাকতালীয় হোক বা যেই হোক এটা হওয়া সঠিক নয়। আমি ফিরে গিয়ে কালকে মন্ত্রণালয়ে আমার মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলবো, বলে আমাদের তরফ থেকে আরও উঁচু পর্যায়ের আরও টেকনিক্যাল পর্যায়ের কাউকে যদি দেখানো যায় কি না, আমি এটা কথা দিচ্ছি না, তবে মনে করি আমি রিকমেন্ড করব। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কী এবং এর সাথে কেউ জড়িত কিনা তা জানতে অপেক্ষা করতে হবে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। 136তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU সম্মেলনের সব আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ। ঢাকায় প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটিকে বিশ্বের কাছে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার অন্যতম সুযোগ বলে মনে করছে বাংলাদেশ। এছাড়াও চলমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন আয়োজকরা। নিউজ 24কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানান সংস্থার প্রেসিডেন্ট ও বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদন। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে 171টি দেশের পার্লামেন্ট নিয়ে গঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা IPU এর সম্মেলন। আন্তর্জাতিক সম্মেলনের ক্ষেত্রে এটিই হবে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন। এরই মধ্যে এই সম্মেলনের প্রাথমিক সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। নিরাপত্তার ক্ষেত্রে, তারপরে মিডিয়ার ক্ষেত্রে, তারপরে আপনার ইন্টারনেট সুযোগ সুবিধার ক্ষেত্রে, সার্বিক আয়োজন ব্যবস্থাপনা, তারা বলছে যে তারা সন্তুষ্ট। আগামী 1 এপ্রিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বড় এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর 5 দিন ব্যাপী এই সম্মেলনের মূল সেশনগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এতে অংশ নেবে অন্তত 135টি সদস্য দেশ। এর মধ্যে অন্তত 80টি দেশের প্রতিনিধিত্ব করবেন সে দেশের স্পিকার ও ডেপুটি স্পিকার। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর MP মন্ত্রীসহ অন্তত 1200 প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন। IPU সম্মেলনে মূলত 4 পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। এবার সাধারণ বিতর্কের বিষয় থাকবে বৈষম্য। সদস্যদের ভোটের মাধ্যমে একটি জরুরি বিষয় নির্বাচন করে তা নিয়ে আলোচনা হবে। এছাড়া সাইডলাইনে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে এই সম্মেলনে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট সহ পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন সংস্থার প্রেসিডেন্ট। তবে এখন নতুন মার্কিন প্রেসিডেন্ট, উনি ওনার নানান বক্তব্যের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট যে হয়তো জাতিসংঘের উপরে তারা এতটা বা ততটা আস্থাশীল না, এবং তাদের যে অর্থায়ন আছে তারা ওখানে নানানভাবে সেটাকে কমিয়ে দিবে। সো এটা কিন্তু হচ্ছে বিশ্বকে নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি। আরেকটা যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে এই সম্মেলনে, সেটা হচ্ছে জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আসবেন, তার বক্তব্য পড়ে শোনাবেন। সো এটা হচ্ছে প্রথমবার যেখানে নতুন জাতিসংঘ মহাসচিবের দৃষ্টিভঙ্গি কি, সংসদীয় সম্প্রদায়ের সম্পৃক্ততাকে উনি কিভাবে দেখেন, তাদের সাথে উনি কিভাবে কাজ করবেন। সো এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ও বিশ্বের বুকে নতুনভাবে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটি একটি অনন্য সুযোগ বলেও মনে করছে স্বাগতিক বাংলাদেশ। এই যে একটা নেটওয়ার্কিং হচ্ছে, একটা যোগাযোগ হচ্ছে, এবং এটা যদি আমরা সংসদীয় পর্যায়ে সংসদীয় কূটনীতির মাধ্যমে যদি এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাই তো আমি মনে করি আমাদের সার্বিক যে কূটনীতির যে বিষয়টা আছে এটাকে ব্যাপকভাবে সমৃদ্ধ করবে, অনেক বেশি কার্যকর করবে। নোবেল শান্তি পুরস্কারে ভূষিত 1889 সালে প্রতিষ্ঠিত IPU 171টি দেশের পার্লামেন্টের প্রায় 47,000 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। 20 বছরের পুরনো যানবাহন পুরোপুরি অপসারণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এছাড়া পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এবং দুর্ঘটনা কমাতে সব ধরনের ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। লক্ষ্যঝক্কর পুরনো যানবাহন ঢাকা শহরে যানজট ও দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। অবশেষে দেরিতে হলেও তা অপসারণে উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গত 1 মার্চ থেকে এইসব যানবাহন অপসারণে অভিযান শুরু হয়। এতে সন্তুষ্ট নগরবাসী। পুরাতন বাসগুলো একেবারে অকেজো সেকেলে হয়ে গেছে এবং এগুলো বর্জন করা উচিত। পুরাতন বাসের কারণে রাস্তাঘাটে বাসগুলো নষ্ট হয়ে পড়ে থাকে, সে কারণে জ্যাম লেগে থাকে।
মানে পুরাতন বাসগুলো উঠে দিলে আমাদের যাত্রীদের জন্য অনেক সুযোগ সুবিধা ভালো হবে। পরিবহন ব্যবস্থায় পুরোপুরি শৃঙ্খলা না আসা পর্যন্ত এই অভিযান চলবে বলে জানান দক্ষিণের মেয়র। আমরা আমাদের এই অভিযান অব্যাহত রাখতে চাই। জনগণের স্বার্থে পরিচালিত এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে না আসছে। আমরা এই অভিযান অব্যাহত রাখব। এছাড়া লাইসেন্সবিহীন ড্রাইভারদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। এ পর্যন্ত আমরা প্রায় 59টি বাসকে ডাম্পিং করেছি এবং প্রায় 60-এর অধিক আপনার ড্রাইভার রয়েছে যাদের লাইসেন্স ছিল না, লাইসেন্সবিহীন যে সমস্ত ড্রাইভার তাদেরকে আপনার আইনের আওতায় এনে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা প্রদান করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে। নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন মেয়র। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এবারে আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। দর্শক সহকর্মী তালুকদার বিপ্লব আছেন প্রগতির সরণিতে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিপ্লব, জনদুর্ভোগের কি তথ্য আছে আপনার কাছে? মামুন, আপনি জানেন যে রাজধানীর সাধারণ মানুষের চলাচলে অসুবিধা ও জলাবদ্ধতা দূর করতে কিন্তু ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। এর ধারাবাহিকতা রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যে এলাকাগুলোতে কাজ চলছে এর মধ্যে এই বাড্ডা, রামপুরা এবং মালিবাগ এলাকার যে রাস্তা, সেই রাস্তার যে কাজ চলছে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অ্যাকচুয়ালি আমি যদি আপনাকে একটু দেখাই যে আমার পিছনে এই যে রামপুরা থেকে মালিবাগ পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তার যে গভীর ড্রেন, এখন সেই গভীর ড্রেনের কাজ চলছে এবং এর আগে কিন্তু এর আশেপাশে যে সড়কগুলোতে সেগুলোতে কিন্তু কাজ হয়েছে এবং কোথাও কোথাও শেষ হয়েছে, আবার কোথাও কোথাও এখনও কাজ চলমান। তো এই রাস্তার এই কাজের করতে সেই উন্নয়ন করতে গিয়ে যে কিছুটা ভোগান্তির শিকার হচ্ছে রাজধানীবাসী তা কিন্তু বলার কিন্তু অবকাশ নেই। আপনি দেখছেন যে এখানে কিন্তু যে রাস্তার বেশি অংশ জুড়ে কেটে রাস্তার পাশে গভীর ড্রেন করার কারণে, ড্রেন তো নির্মাণ করার কারণে কিন্তু এখানে যে মূল রাস্তাটি সে রাস্তাটি কিন্তু অনেকটি ছোট হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু এই রাস্তা দিয়ে পাশাপাশি দুইটি বাস চলাচলটা কিন্তু অনেকটাই অস্বাভাবিক হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু বাসগুলো দীর্ঘ সময় ধরে সারিবদ্ধভাবে চলতে গিয়ে কিন্তু দীর্ঘ যানজট তৈরি হচ্ছে এবং এই যানজটের ভোগান্তির শিকার হচ্ছে কিন্তু এই রামপুরার এই সড়কটি ব্যবহার করছে তারা। এছাড়া সবচেয়ে মামুন যে বিষয়টি আমি যদি আপনাকে বলতে চাই সেটা হলো যে এই রাস্তায় কাজ করতে গিয়ে যে সবচেয়ে বেশি ধুলাবালির ভোগান্তিতে পড়ছে কিন্তু সাধারণ মানুষ। আর এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বলছে যে অন্তত কাজ সরকারের উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের ব্যাপারে তারা ধন্যবাদ জানাচ্ছে। পাশাপাশি অন্তত কাজ করার ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করে যেন কাজ করা হয় বা ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করে, সে বিষয়টাও কিন্তু সাধারণ মানুষ কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে। এবং এই সবচেয়ে বেশি ভোগান্তি কিন্তু এই ধুলাবালির ভোগান্তিটাই কিন্তু বেশি হচ্ছে। আর যানজটের ভোগান্তি তো এমনিতে লেগে আছি। রাজধানীর প্রত্যেকটি বেশিরভাগ যে সড়কে কাজ চলছে এবং সেসব সড়কগুলোতে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এখন এখানে কাজের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের বেশ কিছু দাবি দেওয়া কিন্তু এখানে আমাদের সাথে সাধারণ মানুষ কথা বলেছে। তারা বলছে যে এই কাজগুলো হচ্ছে এবং এই কাজের শেষ হওয়ার পর তারা হয়তো বা যেই ভোগান্তি, যেই জলাবদ্ধতা বা চলাচলে যে ভোগান্তি, সে ভোগান্তি থেকে তারা হয়তো বা রেহাই পাবে, কিন্তু যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করার ব্যাপারে কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা দাবি রয়েছে। এছাড়া এই কাজের বিষয় নিয়ে কিন্তু আমরা যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে কোহিনুর এন্টারপ্রাইজ, আমরা জানতে পেরেছি যে এই কাজটি করছে কোহিনুর এন্টারপ্রাইজ, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যতটুকু বলেছে যে এই বছর কিন্তু তাদের কাজের শিডিউল
অনুযায়ী এই বছরের মধ্যে কিন্তু কাজ তাদের শেষ করার কথা এবং তারা রাত দিন 24 ঘন্টায় তারা কাজ করছে এমনটি তারা কিন্তু বলছে। এবং আমরা এখানে এসে কাজ করতে দেখেছি এবং এখানে যে কাজ হচ্ছে সে কাজ অনুপাতে সাধারণ মানুষ কিন্তু দাবি একটাই করে আসছে যেন এই ভোগান্তি যত তাড়াতাড়ি সম্ভব যেন তাদেরকে এই ভোগান্তি থেকে রেহাই দেওয়া হয় এবং এই চলাচলের অসুবিধা যেন যত দ্রুত সম্ভব শেষ করা হয়। মামুন। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে রাজধানীর রামপুরা এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব, জানাচ্ছিলেন সেই এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের কারণে সৃষ্ট জনদুর্ভোগের খবর। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। একটু ভেবে দেখুন তো, মাটির 3000 মিটার উপর থেকে প্রিয় ঢাকা নগরী দেখতে কেমন হতে পারে। বিশাল এলাকায় একসঙ্গে চোখে পড়বে আর সবকিছুই অনেক ছোট দেখা যাবে। আকাশচারী হেলিকপ্টারে চেপে পাখির চোখে ঢাকা দেখেছেন হাবিব আফরোজ, ক্যামেরা ছিলেন শেখ জালাল। প্রোপেলার যতটা দ্রুত ঘোরে তার চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ে আকাশ ভ্রমণের আনন্দ। 4 সিটের এই হেলিকপ্টারটি ওড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। শুরু হয় বাতাসে ভর করে পাখির চোখে শহর দেখা। মেঘের ভাঁজ থেকে চোখে পড়ে শহরবাসীর খোপ খোপ ঘর। যানজট আর আঁকিবুকি পথের দৃশ্য নিয়ে যাবে ভাবনার এক ভিন্ন জগতে। শহর ছেড়ে সামনে এগুলোই চোখ জুড়োনো সবুজ, মাটিতে নানা রঙের খেলা, যেন পটে আঁকা কোনো দৃশ্য। প্রতিদিনের অসহনীয় যানজট এড়াতে সামর্থ্যবান ব্যবসায়ী ও বিদেশি বিনিয়োগকারীরা খুঁজছেন বিকল্প উপায়। এরই ধারাবাহিকতায় কর্পোরেট লেভেলে বৃদ্ধি পাচ্ছে এমন হেলিকপ্টারের ব্যবহার। We can go very fast from one point to the other. So helicopter and particularly this company is very efficient to in a very short term to see a lot of Dhaka and the countryside. দেশের যে কোনো স্থানে যাতায়াতের জন্য প্রতি ঘন্টায় ফ্লাইং আওয়ার 50,000 থেকে 1,15,000 টাকা খরচ পড়বে। গত বছরের চেয়ে এই বছর অলমোস্ট আমরা দ্বিগুণেরও বেশি সাড়া পাচ্ছি। অলমোস্ট আমাদের এখন প্রতিদিনই কোনো না কোনো ফ্লাইট আমাদের বুক থাকছে। বর্তমানে হেলিকপ্টার সার্ভিসে বাণিজ্যিকভাবে জনপ্রিয়তা রয়েছে আর&আর এভিয়েশন ও সাউথ এশিয়ান এয়ারলাইন্স। এছাড়া ইউনিয়ন গ্রুপ, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, স্কয়ার সহ মোট 9টি প্রতিষ্ঠানের এমন প্রাইভেট হেলিকপ্টার সার্ভিস রয়েছে। 1999 সালে বাংলাদেশে প্রথম বেসরকারি উদ্যোগে বাণিজ্যিকভাবে চালু হয় হেলিকপ্টার সেবা। শুরুতে খুব একটা সাড়া মেলেনি, তবে 17 বছরে যাত্রী সেবা খাতে অনেক বিস্তৃতি হয়েছে বেসরকারি হেলিকপ্টার সার্ভিসের প্রসারিত পাখা। হাবিব আফরোজ, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। এখন থেকে সবাই অনলাইনে ভ্যাট দেবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়ে ভ্যাট অনলাইন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে অনলাইন ভ্যাট কার্যক্রমের নানা দিক তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। বিস্তারিত নাজিয়া কোনার প্রতিবেদনে। নতুন ভ্যাট আইনের আওতায় গেল সপ্তাহে 110টি ব্যবসা প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাট নিবন্ধন নিয়েছে। এ নিয়ে 21 মার্চ পর্যন্ত অনলাইনে ভ্যাট নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা 425টি। 15 মার্চ থেকে অনানুষ্ঠানিকভাবে এই অনলাইনে ভ্যাট নিবন্ধন শুরু হয়।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে ভ্যাট অনলাইন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় মন্ত্রী জানান, এখন থেকে রাজস্ব বোর্ড অনলাইনে ভ্যাট নেবে। অনলাইনে ভ্যাট দেওয়ার সুযোগ, আপনাদের সবাইকে শুভেচ্ছা। বাণিজ্যমন্ত্রী ভ্যাট অনলাইন সেবা কার্যক্রমকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। একটা ঐতিহাসিক মুহূর্ত, আমরা এখন অনলাইনের মাধ্যমে ভ্যাট দেব। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আমি মাননীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই। স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ, আজকের এই অনলাইনের যে কার্যক্রম শুরু হলো ভ্যাট পদ্ধতিতে, এটা তারই একটা বড় পদক্ষেপ। আর অনলাইন ভ্যাট আইনের নানা ইতিবাচক দিক তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। ভ্যাট অনলাইন ভ্যাট সিস্টেম উদ্বোধন করে আমরা ডিজিটাল এনবিআর এর পথে বহু দূর এগিয়ে গেলাম। এই জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ। আমরা আমাদের পার্টনারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা অনলাইনে ভ্যাট কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন। 1 জুলাই থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে নতুন। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। বিনামূল্যে চোখের ছানি অপারেশন করিয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং চক্ষু সার্জন ডাক্তার মোট্টি ফাজিন। বৃহস্পতিবার সকালে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এই চক্ষু সেবা প্রদান করা হয়। এ সময় বিনামূল্যে 18 জন রোগীর সার্জারি, 62 জনকে চেক আপ সহ চক্ষু সেবা প্রদান করা হয়। নিউজ 24 সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, আবারও দেশের খবর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থেকে দাউদকান্দি পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়েছে। দর্শক, এই মুহূর্তে দাউদকান্দিতে আছেন সহকর্মী ফখরুল ইসলাম, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফখরুল, ছুটির দিনে এই ধরনের যানজটের কারণ কি, আপনার কাছে কি তথ্য আছে? মামুন, আপনি জানেন যে আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, এবং আগামী দিন কিন্তু 25শে মার্চ অর্থাৎ গণহত্যা দিবস। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে এই আগামী দিন অর্থাৎ 25শে মার্চ কালরাত্রির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, এবং এরপরে কিন্তু 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস, যার কারণে কিন্তু এই দেশের রাজধানীর যেসব বাইরের মানুষ রয়েছেন, যারা গ্রামমুখী মানুষ রয়েছেন, তারা কিন্তু 3 দিনের প্রায় দীর্ঘ একটি ছুটি পেয়েছেন রাজধানীর কর্মব্যস্ততা ছেড়ে, এবং তারা হাত ছেড়ে বাঁচছেন, যার কারণে কিন্তু সবাই গ্রামমুখী হচ্ছেন। এর কারণে আপনি দেখে থাকবেন, আমরা ক্যামেরার মাধ্যমে যদি একটু দেখাই যে হাজার হাজার গাড়ি, ট্রাক, বাস এবং পিকআপ, মাইক্রোসহ বিভিন্ন গাড়ি কিন্তু যাতায়াত করছে, যার কারণে আজকে রাজধানী থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু তারা গ্রামের উদ্দেশ্যে রওনা করছেন। আপনি জানেন যে এই সড়ক দিয়ে কিন্তু চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং এইসব অঞ্চলগুলোতে যায়। প্রায় চট্টগ্রাম বিভাগের হাজার হাজার মানুষ কিন্তু আজকে রাজধানী ছাড়ছেন, তারা গ্রামের উদ্দেশ্যে রওনা করেছেন, যেহেতু 3 দিন ছুটি পেয়েছেন তারা, যার কারণে এই যানজটের মূল কারণ হিসেবে জানিয়েছে ট্রাফিক বিভাগ। আপনাকে যদি বলি যে এই যানজট কিন্তু ঠিক ভোর 6টা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা রওনা হয়ে আসছিলাম ঠিক ভোর 6টা থেকে, তখন থেকে আমরা দেখছি, আমরা যে অবস্থানটিতে আছি ঠিক দাউদকান্দি ব্রিজের খুব কাছাকাছি। এই আপনাকে যদি বলি যে এই জ্যামটি কিন্তু ট্রাফিক পুলিশের মাধ্যমে যেটি জানতে পেরেছে, একদম নারায়ণগঞ্জ থেকে শুরু হয়ে মেঘনা ঘাট পর্যন্ত শুরু হয়েছে। আমরা একজন ট্রাকের সাথে আমরা একটু কথা বলবো। আপনি কখন থেকে জ্যামে আছেন? আমি তো আছি রাত 8টায়, রাত 8টা থেকে এই পর্যন্ত। কেন এই জ্যাম কেন মনে হচ্ছে? এই যে স্কেলে আপনি টাকা লাই তো এই দিকে জাম, এই খালি শুধু বাস ট্রাকের, বাসের না, এই দিকে জাম। আরেকজন যাত্রীর সাথে কথা বলি। যানজটের জন্য গাড়ি পাই না, হাইটা যাইতাছি, এমন অসুবিধা। যানজটে জনগণের জন্য খুবই অসুবিধা হইতাছে, গাড়িটা যাইতে পারতাছে না, যানজট, হাইটা যাইতে অনেক কষ্ট হইতাছে।
মামুন, আপনি দেখে থাকবেন মানুষের কিন্তু ভোগান্তি অনেকাংশে বেড়েছে, কারণ হচ্ছে সবাই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন, যার কারণে কিন্তু মানুষের এই ভোগান্তি, হাজার হাজার গাড়ি, প্রায় 10 থেকে 20 কিলোমিটার রাস্তা কিন্তু যানজটের কবলে পড়ে আছে এবং মানুষ কিন্তু সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনি দেখে থাকবেন ট্রাক, বাস এবং ব্যক্তিগত যেসব প্রাইভেট কার রয়েছে সেই সব প্রাইভেট কারে করে মানুষ কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই যানজট কিন্তু যখন সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটি থাকে বেশ কয়েকদিন, তখনই কিন্তু এই সড়কটি ব্যস্ততম সড়ক। এই সড়কে এই ধরনের যানজট লেগেই থাকে। আপনাকে যদি বলি যে 4 লেনের এই সড়ক কিন্তু সামনে থেকে 4 লেনের সড়ক, তারপরও কিন্তু এখানে যানজট লেগে থাকে, কারণ রাজধানী থেকে প্রায় বিশাল একটি অংশ মানুষ কিন্তু রাজধানী ছেড়ে তারা গ্রামমুখী হন, যার কারণে এই যানজট। এবং এটি আসলে কখন আসলে এই যানজটটি ছাড়বে আসলে সেটি বলা মুশকিল। আপনি ক্যামেরার মাধ্যমে আমরা একটু আবার দেখাতে চাচ্ছি ঠিক আরও একটি সড়ক, সেই সড়কে কিন্তু যানজট লেগে আছে। খুব ধীর গতিতে কিন্তু বাসগুলো এগুচ্ছে। আমরা প্রায় গত 1 ঘন্টায় কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার মাত্র পার হতে পেরেছি এই সড়কে। কারণ হচ্ছে আপনাকে সামনে কিন্তু যে দাউদকান্দি ব্রিজ রয়েছে, সেই ব্রিজে কিন্তু ট্রাক, যে মালামাল এবং ট্রাকের লোড আনলোড স্কেল রয়েছে সেখানে কিন্তু পরিমাপ করা হয়। পাশাপাশি কিন্তু গাড়ির যানজটের মূল কারণটা হচ্ছে গাড়ির কিন্তু চাপ, আর এই গাড়ির চাপ, বেশি গাড়ি হওয়ার একমাত্র কারণ হচ্ছে মানুষ কিন্তু অতিরিক্ত মানুষ কিন্তু গ্রামমুখী হয়েছে। তারা কিন্তু যেহেতু দীর্ঘ 3 দিনের ছুটি পেয়েছে, সরকারি ছুটি, যার কারণে কিন্তু সবাই গ্রামমুখী হয়েছে এবং এই কারণে কিন্তু রাস্তায় এই দীর্ঘ যানজট, যেটি কিন্তু মোকাবেলায় খুবই হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। যে হাইওয়ে ট্রাফিক রয়েছে তারাই মোকাবেলা খুবই হিমশিম খাচ্ছে। অনেকে কিন্তু খুব উল্টো দিক দিয়েও কিন্তু অনেক গাড়ি কিন্তু আমরা দেখেছি যেতে, কারণ আসলে অনেক অ্যাম্বুলেন্স এবং অনেক জরুরি যেসব গাড়ি রয়েছে সেগুলো আসলে খুব ভোগান্তিতে পড়ছে। অনেকে আবার এই সড়কে কিন্তু আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা আটকে আছে। নারী, পুরুষ, ছোট বাচ্চারা পর্যন্ত বাসগুলোতে রয়েছে এবং সেখানে কিন্তু মানুষের ভোগান্তি অনেকটাই বেড়ে গেছে। আপনাকে আমরা আরেকজন সাথে একটু কথা বলবো, একটু কথা বলি যে কখন থেকে আপনি জামে আটকে আছেন? সকাল 6:30 রওনা দিয়েছে ঢাকা থেকে। আপনারা কোথায় যাবেন? আমরা নোয়াখালী যাব। কি মনে হচ্ছে কতক্ষণ লাগতে পারে এই জাম? বলা যায় না তো কয়টা বাজতে পারে, 7-8টা বাজতে পারে। এরকম কিন্তু অনেক মানুষই কিন্তু রাস্তা আটকে আছেন, তারা প্রায় কয়েক ঘন্টা ধরে আটকে আছেন এই সড়কে। এটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সড়ক। এই সড়কে কিন্তু হাজার হাজার গাড়ি এখন প্রায় 20 থেকে 25 কিলোমিটার রাস্তা আটকে আছেন তারা। দীর্ঘ যানজট, কখন আসলে এই জ্যাম ভাঙবে সেটি আসলে বলা যাচ্ছে না। কারণ হচ্ছে আপনাকে যেটি বলছিলাম যে আজকে প্রায় 3 দিনের সাপ্তাহিক ছুটির কারণে যানজটটি লেগেছে। তো মামুন, এই ছিল আমার কাছে মেঘনা এলাকা থেকে যানজটের সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ছুটির দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন ধরনের গাড়ির লম্বা সারি দেখা যাচ্ছে এবং কুমিল্লার দাউদকান্দির মেঘনাঘাট এলাকা থেকে যানজট পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। এবার যাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গে। লিবিয়া উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় 200-র বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্পেনের একটি সাহায্য সংস্থা এই কথা জানিয়েছে। সাগরে কাজ করা বেসরকারি অলাভজনক সংস্থা প্রোঅ্যাক্টিভ ওপেন আর্মস জানায়, তারা ডুবে যাওয়া 2টি নৌকার কাছ থেকে ভাসমান অবস্থায় 5টি মৃতদেহ উদ্ধার করেছে। প্রতিটি নৌকার ধারণ ক্ষমতা 100-র বেশি বলেও জানায় তারা। সংস্থাটির এক কর্মী জানান, ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা লাশগুলো সবাই যুবক বয়সী। তার ধারণা, এই নৌকাডুবিতে কমপক্ষে 240 জন প্রাণ হারিয়েছেন। ইতালির কোস্টগার্ডের এক মুখপাত্র 5 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। Small rescue flotilla searching a vast air producer. So far, around 50 have been rescued from the Libyan coast and the Italian island. Veo a gente en la parte de tu estribor, a la derecha de la... Venga. নিউজ 24 সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। যাচ্ছি খেলার সংবাদে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কে? এমন প্রশ্নের জবাবে সবার আগে যে নামটি উঠে আসে তা হলো সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া দেশের এই ক্রিকেটার আজ পা দিলেন 29 বছর বয়সে। 1987 সালের এই দিনে মাগুরায় জন্মগ্রহণ করেন তিনি। তৌহিদুল ইসলামের প্রতিবেদন। 1987 সালের 24 মার্চ মাগুরার একটি ছোট পরিবারে জন্মগ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। বাবা মাসরুর রেজা চাইতেন পড়াশোনার পাশাপাশি ফুটবলার হোক তার ছেলে। সেদিনের ছোট্ট সাকিব বলে লাথি মারার চেয়ে 22 গজের ক্রিজে খুঁজে পান নিজের আনন্দ। সেই সাকিব ক্রিকেটের 140 বছরের ইতিহাসে একমাত্র ক্রিকেটার যিনি 3 ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে সাকিবের পারফরমেন্স নজর কাড়ে নির্বাচকদের। 2006 সালে হারেরেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে লাল সবুজের জার্সি গায়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে খেলে ফেলেছেন 166টি একদিনের ম্যাচ, যেখানে রয়েছে 6টি সেঞ্চুরি ও 32টি হাফ সেঞ্চুরি। মোট রান করেছেন 4650। অন্যদিকে বল হাতে নিয়েছেন 220টি উইকেট। টেস্ট ক্রিকেটে 3479 রানের মালিক সাকিব আল হাসানের রয়েছে 5টি সেঞ্চুরি ও 21টি হাফ সেঞ্চুরি। বল হাতে রয়েছে 176 উইকেট। আইপিএল, কাউন্টি ক্রিকেট, পাকিস্তান কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সবখানে লাল সবুজ পতাকার প্রতিনিধিত্ব করেছেন সাকিব। জন্মদিনের এই শুভক্ষণে বাংলাদেশ ক্রিকেটের গর্ব সাকিব আল হাসানের প্রতি নিউজ 24 পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। তৌহিদুল ইসলাম, নিউজ 24। 2018 রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে পলিনহোর হ্যাট্রিকে উরুগুয়েকে 4-1 গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আর লিওনেল মেসির একমাত্র গোলে চিলির বিপক্ষে 1-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। তৌহিদুল ইসলামের রিপোর্ট। 2018 রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের আতিথেয়তা নিয়েছিল ব্রাজিল। ডিও সেন্তেনারিওতে ম্যাচের শুরুতেই স্বাগতিকদের আক্রমণ সামাল দিতে গিয়ে ভুল করে বসেন মার্সেলো, আর তার খেসারত দিতে গিয়ে কাভানিকে ফাউল করেন গোলরক্ষক অ্যালিসন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি কাভানি। স্পট কিকে জালে বল জড়িয়ে 9 মিনিটেই দলকে এগিয়ে নেন তিনি। তবে সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। এর 10 মিনিট পরেই নেইমারের পাশে লক্ষ্যভেদ করে খেলায় সমতা ফেরান পলিনহো। প্রথমার্ধে আর গোলের দেখা না পাওয়ায় সমতায় থেকে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণের ধার আরও বাড়ায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলটাও আসে দ্রুত। 52 মিনিটে পলিনহোর দ্বিতীয় গোলে লিড নেয় ব্রাজিল। এরপর ম্যাচের 72 মিনিটে চিপ শটে জালে বল জড়িয়ে স্কোর লাইনটা 3-1 নেন নেইমার। আর যোগ করা অতিরিক্ত সময়ে দানি আলভেজের ক্রসে লক্ষ্য ভেদ করে নিজের হ্যাট্রিক পূরণ করে দলের বড় জয় নিশ্চিত করেন পলিনহো। এদিকে বাছাই পর্বের অপর ম্যাচে মনুমেন্টাল স্টেডিয়ামে চিলিকে আতিথেয়তা দিয়েছিল আর্জেন্টিনা। হারলেই শেষ বিশ্বকাপের স্বপ্ন, এমন সমীকরণের ম্যাচের শুরু থেকেই অতিথিদের চেপে ধরে মেসি আগুয়েরোরা। ফলটাও আসে দ্রুত। আর্জেন্টাইন ফরওয়ার্ডদের মুহুর্মুহু আক্রমণ সামাল দিতে গিয়ে নিজেদের ডি বক্সের ভেতর ডি মারিয়াকে ফাউল করে বসেন ফুয়েনজালিদা। এড়ায়নি রেফরির চোখ। পেনাল্টি আসে আর্জেন্টাইনদের পক্ষে। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। 16 মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। তবে বারবার আক্রমণে গিয়েও গোলের দেখা পায়নি আর কোনো দল। ফলে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আর এ জয়ে 6 নম্বর থেকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টাইনরা। তৌহিদুল ইসলাম, নিউজ 24। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ। কিছুক্ষণের মধ্যে অভিযান, ভেতরে গ্রেনেড বিস্ফোরণ। ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নারী ও শিশুসহ 10 জন নিহত। একই পরিবারের 5 জন রয়েছেন এর মধ্যে। কেন্দ্রীয় ব্যাংকে আগুন নিছক দুর্ঘটনা বলছে বাংলাদেশ ব্যাংক। তদন্ত করে দেখার নির্দেশ অর্থ প্রতিমন্ত্রী।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম আসর বসছে ঢাকায়। ভাবমূর্তি তুলে ধরার সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। এবং বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা ও ব্রাজিল। পলিনহোর হ্যাট্রিক। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।